হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম সবাইকে আজকের কেমিস্ট্রি লাইভ ক্লাসে। আমি সব সময়ের মতো তোমাদের সাথে আছি শেখ মোহাম্মদ আরমান। আজকে আমার আসতে একটু লেট হয়ে গেছে। আমরা 6:25-এ শুরু করার কথা ছিল, এখন আমার এখানে বাজে 6:32। এই মেসেজটুকু তোমার কাছে যেতে যেতে হয়তো 6:33 বেজে যাবে। কিন্তু আজকে আসার পেছনে একটু দেরি করে আসার পেছনে মূল পয়েন্ট যেটা হলো সেটা হচ্ছে আমার ল্যাপটপে কিছু পরিমাণে কিছু সমস্যা দেখা দিয়েছে আর কি। অর্থাৎ আমার ল্যাপটপটাতে র্যাম, গতকালকে টের পেলাম যে আমার ল্যাপটপের সমস্যা হচ্ছে র্যামে। সো এই কারণে আমার পিসিটা হচ্ছে প্রায়শই রিস্টার্ট নেয়। একটু আগে আমার পিসিটা হচ্ছে, আমি যখন জয়েন করছিলাম আমাদের ক্লাস নেওয়ার জন্য, তখনই হচ্ছে আমার ল্যাপটপটা হচ্ছে হ্যাং করলো একবার, হ্যাং করে হচ্ছে আবার ব্লু স্ক্রিন হয়ে আবার রিস্টার্ট নিল আর কি। সো এই প্রবলেমটা হচ্ছে মনে হয় আমি আগামীকালকের মধ্যে ঠিক করে ফেলতে পারবো। সো আজকে যদি লাইভের মধ্যে ক্লাসের মধ্যে কোনো একটা গ্যাঞ্জাম হয়ে যায়, তোমরা প্লিজ মন খারাপ করো না, ভাইয়ের উপরে রাগ করো না। যদি আজকে আল্লাহ না করুক যদি কোনো গ্যাঞ্জাম হয়, আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সেটাকে আমরা পোষায় দিব। সো আর আমরা দেরি না করি, আমরা হচ্ছে একটু অডিয়েন্স গ্যাদার করি। তোমাদের কার কি খবর একটু তোমরা বলো দেখি, কে কে আসছো একটু হ্যালো টালো বলো। ওকে, ওয়ালাইকুম সালাম নাহার। ওকে, রাবেয়া ওয়ালাইকুম সালাম, সালমা ওয়ালাইকুম সালাম, ফাহিম ওয়ালাইকুম সালাম। ওকে, আসি মোটামুটি আলহামদুলিল্লাহ, আগের চেয়ে বেটার। গত ক্লাসে মনে হয় আমার অনেক কাশি টাশি ছিল আর কি, হয়তো খেয়াল করছো। সো ঠান্ডা অনেক বেশ ঘনতে ছিল, এখন একটু ভালো আছে আলহামদুলিল্লাহ, রিকভারিং আর কি। বাহ, থ্যাংক ইউ বাহার। ওকে, ওরে বাবা, ফ্রম চিটাগং, সে অবস্থা। আচ্ছা, আমি ঢাকা থেকে বলছি। ওকে, আচ্ছা, মোটামুটি 450 জন আমাদের সাথে জয়েন করে ফেলছে। গুড ইভিনিং, গুড ইভিনিং। ওকে, ওয়ালাইকুম আসসালাম তৃষা। ওকে, ওই বাবা, শাকিল তো একেবারে শর্ট করতে করতে এইচে গেছে গা, সেই অবস্থা। ওকে, আচ্ছা, সো মোটামুটি আমাদের 500 জন হয়ে গেছে। সো আমরা মোটামুটি অনেকেই ক্লাসে জয়েন করে ফেলছি। সো আমি আর কমেন্ট সেকশন দেখছি না, আমি হচ্ছে ক্লাস শুরু করি। তো আমরা বোর্ড স্ক্রিনে দেখতে পাচ্ছি আজকের আমাদের টপিক আসলে কি। আজকের আমাদের টপিক হচ্ছে সলিউবিলিটি এন্ড সলিউবিলিটি প্রোডাক্ট। অর্থাৎ আজকের আমাদের মূল যে টপিক, সেই মূল টপিক হলো দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল। অর্থাৎ এখানে যেই সলিউবিলিটি আছে এটার মানে হচ্ছে আমাদের দ্রাব্যতা, এবং সলিউবিলিটি প্রোডাক্ট এটার মানে হচ্ছে দ্রাব্যতা গুণফল। সো আমরা কিন্তু গত ক্লাসটাতে আমরা একটু আলোচনা করেছিলাম যে দ্রাব্যতা জিনিসটা আসলে কি। আজকে আমরা এটা একটু ফর্মালি ডিফাইন করব যে দ্রাব্যতা জিনিসটা আসলে কি, এবং দ্রাব্যতা গুণফল সম্পর্কে আমরা কিছু আইডিয়া নিয়ে নিব আর কি। ওকে, সো আমরা দেরি না করি, আজকের আমাদের টপিক খুবই সহজ। আজকে আমাদের কিছু অঙ্ক করতে হবে, সেই অঙ্কের উপরে ভিত্তি করে আসলে আমরা আজকে পুরো দ্রাব্যতার কনসেপ্টটা শিখে ফেলবো আশা করি। সো চলো আর দেরি না করে আমরা আসলে শুরু করি। আমরা আসলে গত ক্লাসে একটা এক্সটেনশন থেকে শুরু করব। ওকে, সো আমরা আসলে গত ক্লাসে বর্ণনা করেছিলাম যে যখন কোনো একটা দ্রব্য এবং দ্রাবক মিলে দ্রবণ তৈরি করে, অর্থাৎ যখন কোনো একটা দ্রব্য এবং একটা দ্রাবক এরা মিলে যখন একটা দ্রবণ তৈরি করে, তখন এই দ্রবণের মধ্যে এমন টাইপের কিছু দ্রবণ আছে যেখানে দ্রবের মধ্যে নির্দিষ্ট পরিমাণে দ্রবীভূত হইতে পারে। সো কিছু কিছু দ্রবণ আছে যেখানে there is a ওকে, আমার মনে হয় জিনিসটা একটু মুছে গেছে। লেট মি রাইট ইট ডাউন এগেইন। ওকে, আচ্ছা, না মুছে নেই, আছে। ওকে, সো কিছু কিছু দ্রবণ আছে যে দ্রবণগুলোতে নির্দিষ্ট পরিমাণ কিছু দ্রবীভূত হইতে পারে। অর্থাৎ কিছু কিছু দ্রবণ এমন আছে যেখানে দ্রবীভূত হওয়ার একটা লিমিট আছে, রাইট? লিমিট অফ সলিউবিলিটি বা লিমিট অফ সলিউবিলাইজেশন। অর্থাৎ যেমন আমি যদি 1 গ্লাস পানির মধ্যে লবণ মিশাতে থাকি, তাহলে আমি যে কোনো পরিমাণে লবণ পানির মধ্যে মিশাতে পারবো না। একটা নির্দিষ্ট পরিমাণ লবণ মিশানোর পরে আর লবণ পানিতে মিশবে না। সো যেই মুহূর্তে আমরা সর্বোচ্চ পরিমাণে লবণ মিশায় ফেললাম, ওই মুহূর্তে আমরা যে দ্রবণটা পাইলাম সেই দ্রবণটাকে আমরা একটা স্পেশাল নাম দিই। সেই দ্রবণটাকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন। সেই দ্রবণটাকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন। ওকে, সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন, রাইট? স্যাচুরেটেড সলিউশন, স্যাচুরেটেড সলিউশন। ওকে, যেমন কথা যদি আমাদের 1 গ্লাস পানির মধ্যে 10 চামচ চিনি মিশানো যায়, তাহলে আমরা 10 চামচ চিনি মিশানোর পরে যে দ্রবণটা আমরা পাবো সেই দ্রবণটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তাহলে এখন আমাদের কথা হচ্ছে আমরা ডিফাইন করব যে দ্রাব্যতা বলতে আসলে কি বোঝায়। ওকে, সো আমাদের আজকের মূল কাজ হচ্ছে দ্রাব্যতা ডিফাইন করা এবং সেই দ্রাব্যতার উপরে ভিত্তি করে আমাদের ম্যাথমেটিক্স করা। খুবই সহজ কাজ, খুবই ইজি কাজ, আমরা আজকে এটাই খুব সুন্দর মতো করে ফেলবো। ওকে, আচ্ছা, সো এখন আমরা হচ্ছে দ্রাব্যতা ডেফিনিশনটা দিই। তাহলে দ্রাব্যতা বা সলিউবিলিটি বলতে আসলে কি বোঝায়? সো দ্রাব্যতা বা সলিউবিলিটি, দ্রাব্যতা বা সলিউবিলিটি।
গ্রাম পরিমাণ দ্রাবকের মধ্যে যতটুকু দ্রব্য দ্রবীভূত হইতে পারে তাকে আমরা দ্রাব্যতা বলি। বিষয়টা এতটা কঠিন না, ওকে, এত ক্যারিকেচার করা লাগে না। আসলে দ্রাব্যতা মিনিং আসলে খুবই সিম্পল। দ্রাব্যতা মিনিং হচ্ছে যে যদি আমরা কোনো একটা সম্পৃক্ত দ্রব্য নেই, অর্থাৎ যে দ্রবণের মধ্যে সর্বোচ্চ পরিমাণ দ্রব্য দ্রবীভূত অবস্থায় আছে আর কি, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমরা দ্রাব্যতা বলি। ওকে, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে। আচ্ছা ভাই, আপনার একটু সাউন্ড ইস্যু হচ্ছে ভাইয়া, একটু হেডফোনটা চেঞ্জ করলে ভালো হতো। ওকে, সো তার মানে জিনিসটা কিন্তু খুবই সিম্পল। আমরা এই হেডফোনে ক্লিয়ার আছে? হ্যালো সাইফ? জি ভাইয়া, একটু সাউন্ড প্রবলেম হচ্ছিল। এখন ঠিক আছে? সাউন্ড একটু কম ভাইয়া, আসলে একটু লো সাউন্ড। এটার চেয়ে বেশি আমি এই হেডফোন দিয়ে হচ্ছে গত সবগুলো ক্লাস নিলাম আর কি। আরেকটা যে হেডফোন আছে ভাই আপনার নেট প্রবলেম হচ্ছে, নেট প্রবলেমও হচ্ছে। আচ্ছা ভাইয়ের মেবি একটু প্রবলেম হয়েছে, নেট প্রবলেম, আমি একটু অপেক্ষা করি। ওকে, এখন আমার সাউন্ড কি ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, মানে আগের চেয়ে বেটার নাকি? জি ভাইয়া। ওকে, সরি, আমি এক্সট্রিমলি সরি। আমার হচ্ছে সাউন্ডের ঝামেলা, মাঝখান দিয়ে আমার পিসির আবার মাথা নষ্ট হয়ে গেছিল একটু। ওকে, তো যেটা আমরা বলছিলাম, আমরা হচ্ছে দ্রাব্যতাতে ছিলাম আর কি। তো আমরা দ্রাব্যতাকে এভাবে ডিফাইন করতে পারি যে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমরা দ্রাব্যতা বলি। তো যেহেতু আমরা গত ক্লাসে সম্পৃক্ত দ্রবণ ডিফাইন করছি, যে সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে এমন একটা দ্রবণ যেখানে সর্বোচ্চ দ্রব্য পরিমাণটা যতটুকু থাকতে পারে সেটা আছে। তো আমাদেরকে ডিফাইন করতে হবে ঘনমাত্রা জিনিসটা। এবং ঘনমাত্রা জিনিসটা আমরা আসলে স্কুল কলেজে পড়ে আসছি। ঘনমাত্রাকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। সো এক্স্যাক্টলি এটাই আসলে কথা, যে দ্রাব্যতা যেটা অর্থাৎ সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা, এটাকে আমরা চাইলে যে কোনো এককে প্রকাশ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের প্রথম ইম্পর্টেন্ট বিষয়, যে যে কোনো একক, অর্থাৎ আমাদের দ্রাব্যতা যে জিনিসটা আছে, এই দ্রাব্যতা নির্দিষ্ট কোনো একক নাই, আমরা যে কোনো এককে চাইলে দ্রাব্যতাকে ডিফাইন করতে পারি। আমাদের বই ডিফাইন করছে হচ্ছে অনেকটা এইভাবে। আমাদের বই ডিফাইন করছে হচ্ছে গ্রাম অফ দ্রব্য আর 100 গ্রাম দ্রাবক।
এটা আমাদের বইয়ের ডেফিনিশন। সো দ্যাট ডাজন্ট কাউন্ট, আমরা আসলে সবগুলা জিনিসপত্র নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। সো এই হচ্ছে আমাদের মোটামুটি আইডিয়া। আমি তাহলে একটু তোমাদেরকে বলে রাখি আমরা আসলে কি করলাম। আমরা প্রথমে দ্রাব্যতাটা ডিফাইন করলাম, যে দ্রাব্যতা বা সলিবিলিটি বলতে কি বোঝায়। দ্রাব্যতা বা সলিবিলিটি বলতে বোঝায় কোন একটা সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা সেইটাই। এখন এই ঘনমাত্রাকে আমরা চাইলে যে কোনো এককে প্রকাশ করতে পারি। আমাদের বই হচ্ছে পার্টিকুলারলি এই এককটা নিচে, অর্থাৎ প্রতি 100 গ্রাম দ্রাবকের মধ্যে কি পরিমাণে দ্রব্য থাকতে পারে, এটা হচ্ছে আমাদের বই অনুসারে দ্রাব্যতার ডেফিনিশন। বাট ইভেন্চুয়ালি দ্রাব্যতাকে আমরা যে কোনো এককেই প্রকাশ করতে পারি। মোলারিটি হইতে পারে, গ্রাম পার লিটার হইতে পারে, গ্রাম পার গ্রাম হইতে পারে, গ্রাম পার 100 গ্রাম হইতে পারে, ইত্যাদি যে কোনো একক হইতে পারে। সো আমি আশা করি দ্রাব্যতার ডেফিনিশনটা আমি বুঝতে পারলাম। দ্রাব্যতা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। যদি এটা আমরা বুঝে থাকি তাহলে একটু কমেন্ট বক্সে একটু জানাই দেখি দ্রাব্যতার ডেফিনিশন যদি বুঝে থাকি। ওকে, গ্রেট। আচ্ছা, ওকে, ভেরি গুড, গ্রেট। সো আমরা তার মানে দ্রাব্যতাকে ডিফাইন করে ফেললাম যে দ্রাব্যতা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। তাহলে এই ঘনমাত্রাকে আমরা বিভিন্ন এককে প্রকাশ করতে পারি। আমরা পার্টিকুলারলি দুইটা একক নিয়ে আজকে কথাবার্তা বলবো। একটা হচ্ছে দ্রাব্যতাকে আমরা মোলারিটিতে প্রকাশ করব, অর্থাৎ দ্রাব্যতার যে বিভিন্ন একক থাকবে সেই এককগুলোর মধ্যে প্রথম এককটা হবে হচ্ছে মোলারিটি বা মোলার ঘনমাত্রা। আর পরেরটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে মোলারিটি বা মোলার ঘনমাত্রা, এবং পরেরটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম দ্রাবক। সো এটাকে আমরা বলবো হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা ঘনমাত্রা। ঠিক আছে। সো এই দুইটা একক সম্পর্কে আমরা প্রথমে একটু আইডিয়া নিয়ে নিই যে এই দুইটা এককের মানে আসলে কি। সো মোলারিটি সম্পর্কে আমাদের আইডিয়া আসলে সেই ছোটবেলা অর্থাৎ ক্লাস 19 থেকে আমরা নিয়ে আসতেছি। আমরা এখানে জাস্ট একটু রিভাইজ দেই জিনিসটাকে যে মোলারিটি এককটা বলতে আসলে কি বোঝায়। ওকে, সো আমরা প্রথমে এক আইডিয়া নিব হচ্ছে মোলারিটি সম্পর্কে। প্রথমে আমরা যে আইডিয়াটা নিব সেই আইডিয়াটা হচ্ছে মোলারিটি সম্পর্কে। মোলারিটি এটাকে আমরা হচ্ছে এসএম দ্বারা প্রকাশ করি। ওকে, অর্থাৎ এস দিয়ে আমরা ঘনমাত্রা বোঝাচ্ছি, আর ছোট এই সাবস্ক্রিপ্টে মোলারিটি ডেফিনিশন হচ্ছে যে কোন একটা দ্রবণের প্রতি লিটারে কত মোল করে দ্রব্য থাকে। অর্থাৎ আমরা যদি ডেফিনিশন ওয়াইজ চিন্তা করি, মোলারিটি এসএম সমান সমান হবে হচ্ছে নাম্বারস অফ মোলস অফ দ্রব্য ডিভাইডেড বাই ভি অফ দ্রব্য। কোন এককে? অবশ্যই লিটার এককে। তাহলে আমি যদি ওভারঅল একক নিয়ে চিন্তা করি, উপরে যেহেতু মোল আসতেছে তার মানে উপরে হবে হচ্ছে মোল, নিচে যেহেতু লিটার আছে তার মানে এককটা হবে হচ্ছে মোল পার লিটার, এবং এই মোল পার লিটারটাকে আমরা বড় হাতের এম বা মোলারিটি দিয়ে প্রকাশ করি। সো এটা হচ্ছে আমাদের মোলারিটির আইডিয়া, অর্থাৎ আমরা দ্রাব্যতাকে চাইলে মোলারিটি এককে প্রকাশ করতে পারি। আমরা এখানে বুঝাইলাম যে মোলারিটি বলতে আসলে কি বুঝায়। পরেরটাতে আসি শতকরা ঘনমাত্রা। এটা নিয়ে আমরা একটু বেশি টাইম করবো আর কি, কারণ শতকরা ঘনমাত্রা কনসেপ্ট আমাদের কাছে একটু নতুন লাগতে পারে। সো শতকরা ঘনমাত্রা, শতকরা ঘনমাত্রা এটাকে আমরা হচ্ছে এস দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে শতকরা ঘনমাত্রা এটার মানে হচ্ছে যে প্রতি 100 গ্রাম দ্রাবকে, প্রতি 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব্য। ওকে, দ্রব্যের পরিমাণটা আমরা গ্রাম একক। সো এটাকে আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি দেখাতে চাইলে আসলে আমাদের কি হবে একটু খেয়াল করি তো। মনে করো যে এস, সরি মনে করি যে এস এটা হচ্ছে আমাদের শতকরা ঘনমাত্রা। এস সমান সমান হবে হচ্ছে আমাদের দ্রব্যের পরিমাণ, অর্থাৎ ডাব্লিউ অফ দ্রব্য, যেটা অবশ্যই গ্রাম এককে, ডিভাইডেড বাই ডাব্লিউ অফ দ্রাবক, যেটা অবশ্যই গ্রাম একক। কিন্তু এখানে যদি আমরা এই ডেফিনিশনটা ফলো করি, এটা হচ্ছে প্রতি গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব্য আছে তার পরিমাণ। সো আমি যদি প্রতি 100 গ্রাম দ্রাবকে চাই, আমাকে একটা 100 দিয়ে গুণ দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের মূল ডেফিনিশনটা। সো আমি আশা করি দুইটা ডেফিনিশন বুঝাতে পারলাম যে কিভাবে আমাদের দুইটা ঘনমাত্রা কাজ করে। সো আমরা এখন একটা উদাহরণ দিব, উদাহরণ দিয়ে আমরা এই এককগুলোকে আরেকটু ভালো মতো বুঝবো। সো সেইখানে যাওয়ার আগে আমরা একটু আরেকবার রিভাইজ দিয়ে নিই যে আমরা আসলে এখানে কি করলাম। আমরা এখানে দ্রাব্যতার দুইটা একক সম্পর্কে আইডিয়া দিলাম। প্রথম এককটা হচ্ছে মোলারিটি, অর্থাৎ মোলারিটি সমান সমান হচ্ছে প্রতি একক আয়তনে, অর্থাৎ প্রতি লিটার দ্রবণে কত মোল করে দ্রব্য থাকে তার পরিমাপকটা, এবং ঘনমাত্রা এস,
এটা হচ্ছে প্রতি 100 গ্রাম দ্রাবকে কি পরিমাণে দ্রবীভূত অবস্থায় আছে। তো এটা বের করার উপায় কি? এটা বের করার উপায় হলো যে দ্রবের ভরটাকে যদি আমরা দ্রাবকের ভর দিয়ে ভাগ দিই, তারপরে আমরা 100 দিয়ে যদি গুণ দিই, তাহলে আমরা এস পেয়ে যাবো। সো এই হচ্ছে। সো এখন আমরা একটা প্রবলেম করবো, সেই প্রবলেম ওকে। আচ্ছা, সো আমরা হচ্ছে একটা প্রবলেম করি, যে প্রবলেমটা হচ্ছে আমরা দ্রাব্যতার একটা সরি আমরা এই ঘনমাত্রা যে দুটো একক করলাম, সেই দুটো এককের মধ্যে আমরা ইন্টার কনভার্ট করব। ওকে, সো প্রথম প্রবলেমটা আমরা হচ্ছে একটু দেখি প্রথম প্রবলেমটা কি। প্রথম প্রবলেমটা হচ্ছে যে 0.02 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের, এই দ্রবণের ঘনত্ব অর্থাৎ রো অফ দ্রবণ দেওয়া আছে হচ্ছে 1.25 গ্রাম পার মিলিলিটার। ওকে, দ্রবণের শতকরা ঘনমাত্রা। খুবই সিম্পল একটা প্রশ্ন, আমাদের মোলারিটি দেওয়া আছে, সেই মোলারিটি থেকে আমাদের হচ্ছে এই এককটাতে যেতে হবে। ওকে, সো কিভাবে এটাকে অ্যাপ্রোচ নেওয়া যায়, এটা একটু চিন্তা করা যায়। যে কিভাবে আমরা মোলারিটি থেকে আমরা এই শতকরা ঘনমাত্রা এককটাতে আমরা কনভার্ট করতে পারি। সো তার আগে আমরা ডেফিনিশন গুলো বুঝতে হবে। মোলারিটি মানে হচ্ছে প্রতি লিটার দ্রবণে যত মোল করে দ্রব্য থাকে, আর শতকরা ঘনমাত্রা মানে হচ্ছে প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম করে দ্রব্য থাকে। তার মানে একটা জায়গাতে আমাদের একটা আয়তন দেওয়া আছে, আর একটা জায়গাতে আমাদের একটা ভর দেওয়া আছে। যদি খেয়াল করি, আমাদের মোলারিটিতে হচ্ছে আয়তন দেওয়া আছে, বাট আমাদের শতকরা ঘনমাত্রাতে কিন্তু ভর আছে। তার মানে আমাদের সামহাউ আয়তন থেকে ভরে কনভার্ট করতে পারতে হবে। আর আয়তন থেকে ভরে কনভার্ট করার উপায় হলো ঘনত্ব। তো এখানে কিন্তু ঘনত্বটা দেওয়া আছে। সো আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড তৈরি করা শেষ। এখন আমরা এই প্রবলেমটা সলভ করব খুব ধীরে ধীরে, একদম পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে আমরা সলভ করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা এই এককটার মানে থেকে একটু বোঝার চেষ্টা করি। 0.02 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, এটার মানে আসলে কি? এটার মানে হচ্ছে যদি আমরা 1 লিটার দ্রবণ নেই, 1 লিটার দ্রবণ আমরা যদি নেই, এই 1 লিটার দ্রবণের মধ্যে হচ্ছে 0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এটা হচ্ছে ডেফিনিশন, রাইট? এটা হচ্ছে ডেফিনিশন। ওকে, সো আমার বের করতে হবে যে প্রতি 100 গ্রাম দ্রাবকে কি পরিমাণে দ্রব আছে, অর্থাৎ কত গ্রাম দ্রব আছে। এখান থেকে আমার যেতে হবে হচ্ছে এই জায়গাটাতে, এখান থেকে আমাকে কনভার্ট করতে হবে হচ্ছে 100 গ্রাম দ্রাবকে হাউ মেনি গ্রামস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। সো তার মানে আমাদের প্রবলেম সলভ করার প্রথম স্টেপ কিন্তু আমরা দেখে ফেললাম। সে প্রথম স্টেপটা হচ্ছে আমাদের প্রবলেমের মধ্যে যা দেওয়া আছে, এই দেওয়া জিনিসটাকে আমাদের হচ্ছে কি বের করতে হবে, সেটাতে কনভার্ট করতে হবে একটা সুন্দর একটা ডায়াগ্রাম দিয়ে, একটা ছোট্ট একটা ডায়াগ্রাম দিয়ে, যেটা আমরা মাথায় সেট করে রাখবো। অর্থাৎ এত কথা আমরা বুঝতে চাই না, আমরা জাস্ট মানে ভ্যালুগুলো দেখবো, সেই ভ্যালুগুলো অনুযায়ী আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করবো। সো এখানে আমি যদি কনভার্সনটা একটু দেখতে চাই, আমি একটু দেখতে পারতেছি এখানে যে এখানে আমার যে দ্রবের পরিমাণটা, সেই দ্রবের পরিমাণ আমার মোল থেকে গ্রামে কনভার্ট করতে হবে, আর আমার দ্রবণের পরিমাণকে আমার দ্রাবকে নিয়ে যেতে হবে, এবং আমার ঘনত্ব আমার লিটারকে গ্রামে নিয়ে যেতে হবে, অর্থাৎ আয়তনকে আমার ভরে কনভার্ট করতে হবে। তো এই হচ্ছে আমার মূল পয়েন্ট বা মূল টার্গেট। এখন কিভাবে এটা করা যায়? সো এখানে আসলে আমরা এই জিনিসটা কাজে আনতে পারি। আমরা 1 লিটার দ্রবণের ভর বের করে ফেলব। 1 লিটার দ্রবণের ভর, 1 লিটার দ্রবণের ভর, ওকে, ডাব্লিউ অফ দ্রবণ সমান সমান কত হবে? সো আমি যদি এখানে ঘনত্বের সূত্রটা নেই, ঘনত্ব সমান সমান হচ্ছে আমরা জানি ভর বাই আয়তন, তাহলে ভর সমান সমান বা ডাব্লিউ সমান সমান হবে হচ্ছে রো ইন্টু ভি, অর্থাৎ ঘনত্ব ইন্টু আয়তন। সো ঘনত্বের মান দেওয়া আছে, ঘনত্বের মান হচ্ছে 1.25 ইন্টু আয়তন।
একটু খেয়াল করি, আয়তন কিন্তু এখানে 1 লিটার দেওয়া আছে, বাট আমার ঘনত্বের মধ্যে আয়তনের একক কিন্তু মিলিলিটার। সো তার মানে আমার এখানে এই 1 লিটারকে আমার লিখতে হবে 1000 মিলিলিটার, অর্থাৎ এখানে 1000 দিয়ে আমার গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে এত গ্রাম। অর্থাৎ আমরা এখানে দ্রবণের ভর পেয়ে গেলাম, অর্থাৎ 1 লিটার যে দ্রবণটা আছে সে 1 লিটার দ্রবণের ভর হচ্ছে এত গ্রাম। তাহলে এখন আমার কিসের ভর লাগবে আসলে? আমার লাগবে মেইনলি দ্রাবকের ভর। তাহলে আমরা জানি যে দ্রবণের ভর W অফ দ্রবণ ইকুয়ালস টু হচ্ছে W অফ দ্রব প্লাস W অফ দ্রাবক, রাইট? সো আমরা কিন্তু এখান থেকে জানি যে একটা দ্রবণ যেহেতু দ্রব আর দ্রাবক দিয়ে তৈরি, তার মানে আমি দ্রবণের ভর অর্থাৎ এই মানটা হবে হচ্ছে দ্রবের ভর এবং দ্রাবকের ভরের যোগফলের সমান। তাহলে এখান থেকে আমি খুব ইজিলি বের করতে পারি যে W অফ দ্রাবক আসলে কত। W দ্রাবক সমান সমান হচ্ছে W অফ দ্রবণ মাইনাস W অফ দ্রবণ। খুবই সিম্পল হিসাব, আমরা জাস্ট এপাশ ওপাশ করছি। তাহলে এখন আমি আসি, দ্রবণের ভরটা আমি জানি, দ্রবণের ভর হচ্ছে 1.25 ইন্টু 1000 এত গ্রাম, রাইট? কিন্তু দ্রবের ভরটা কত? আমরা কিন্তু দ্রবের পরিমাণটা জানি মোল এককে, আমাদের এই মোল এককটাকে গ্রাম এককে কনভার্ট করতে হবে। সো আমরা জানি যে মোল সংখ্যা সমান সমান হচ্ছে W ডিভাইডেড বাই M, বা এখান থেকে আমরা যদি ভর বের করতে চাই ভর সমান সমান হচ্ছে N ইন্টু M। অর্থাৎ আমি যদি মোল সংখ্যাকে আমি মোলার ভর দিয়ে গুণ দিই তাহলে আমি দ্রবের ভর পেয়ে যাব। সো মোল সংখ্যা এখানে 0.02, আমরা এখানেই দেখতে পাচ্ছি 0.02। সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ভর হচ্ছে 40, তাই আমি এখানে 40 দিয়ে একটা গুণ দিব। সো তার মানে আমরা এখানে পেয়ে গেলাম যে দ্রবের ভর হচ্ছে 0.02 ইন্টু 40, 0.02 ইন্টু 40। তাহলে এত গ্রাম, এটা হচ্ছে আমাদের দ্রাবকের ভর, হচ্ছে আমাদের দ্রাবকের ভর। সো আপনারা একটু কমেন্ট সেকশনে আমাকে জানান যে এখানে এই ভ্যালুটা কত আসে, অর্থাৎ দ্রাবকের ভরটা আসলে কত আসতেছে। ওকে ওকে, মুশারফ বলতেছে 0.8 আসতেছে, রাইট? আচ্ছা, লেখা আমি ছোট স্ক্রিনে দেখতেছি, লেখা আমার যথেষ্ট স্পষ্ট, আমিও তোমাদের সাথে লাইভই দেখতেছি কিন্তু। ওকে, সাদিক, আমার স্ক্রিনটা কি তোমার কাছে ক্লিয়ার লাগতেছে না? জি ভাইয়া লাগছে, কিন্তু ফোনে হয়তো একটু সমস্যা হতে পারে ভাইয়া, একটু বড় করে লিখলে সমস্যা হবে না, একটু হলে বড় করে লিখবেন। এর চেয়ে বড় করে লিখলে হচ্ছে হাতের লেখা পুরো ফেটে যাবে আমার। আচ্ছা ভাইয়া। ওকে, 1249.2 গ্রাম সলভেন্ট, গ্রেট। 1249.2 গ্রাম হচ্ছে দ্রাবকের পরিমাণ। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, যারা যারা অ্যান্সার দিতেছে। ওকে, সো তার মানে আমরা এখান থেকে দ্রাবকের ভরটা পেয়ে গেলাম। সো আমরা কিন্তু সবকিছু জেনে গেছি, খেয়াল করি। আমরা দ্রবের ভরটা জানি এটা, আমরা দ্রাবকের ভরটা জানি এইটা। আমাদের যদি শতকরা ঘনমাত্রা বের করতে হয়, আমাদের দ্রবের ভর জানা লাগবে, দ্রাবকের ভর জানা লাগবে, আর 100 জানা লাগবে। 100 তো আমরা আগে থেকেই জানি। সো তাহলে আমরা কিন্তু ঘনমাত্রাটা বের করে ফেলতে পারবো। সো আমি যদি ঘনমাত্রা বলি, অর্থাৎ শতকরা ঘনমাত্রা সমান সমান হচ্ছে W অফ দ্রব ডিভাইডেড বাই W অফ দ্রাবক ইন্টু 100, রাইট? তাহলে আমি যদি মানগুলো বসিয়ে দিই, মানগুলো হবে হচ্ছে 0.02 ইন্টু 40 ডিভাইডেড বাই 1249.2 ইন্টু 100%। সো এটা হচ্ছে আমাদের আনসার, হচ্ছে আমাদের লিটারালি এটা আমাদের আনসার। তাহলে এখন আমি হচ্ছে তোমাদেরকে একবার রিভাইজ দিয়ে দিই, পুরো প্রবলেমটা একবার একটু ঘুরে নিয়ে আসি যে কি ঘটনা ঘটলো। প্রশ্নটা হচ্ছে 0.02 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের শতকরা ঘনমাত্রা বের করতে হবে, অর্থাৎ প্রতি 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব আছে এই দ্রবণটা, সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটার জন্য আমাদের দ্রবণের ঘনত্ব দেওয়া আছে 1.25 গ্রাম পার মিলিলিটার। সো একটু ভালো মতো খেয়াল করি, একটু মনোযোগ দিয়ে হচ্ছে স্ক্রিনের দিকে, কমেন্টের দিকে না, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। তোমরা যারা যারা বলতেছিলে বারবার মানে রিপিট করতে, আমি আবারও করতেছি, বাট অঙ্কটা খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে আমরা বুঝতে পারবো, একটু মনোযোগ দিয়ে। ওকে, সো আমরা শুরু করতেছি হচ্ছে 0.02 মোলার দিয়ে। 0.02 মোলার কথাটার অর্থ কি? যে 0.02 মোলার মানে হচ্ছে 1 লিটার দ্রবণে দ্রবের পরিমাণ হচ্ছে 0.02 মোল। 1 লিটার দ্রবণে 0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এই কথাটার মানেই হচ্ছে এটা। ওকে, এখন আমার এই 1 লিটার দ্রবণ থেকে 0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে আমার কনভার্ট করতে হবে 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এই কথাটাতে আমার কনভার্ট করতে হবে। শতকরা ঘনমাত্রার মিনিংই হচ্ছে এটা। তো সবার প্রথমে আমি মাথায় সেট করে নিলাম যে আমার আসলে কোন জিনিসটা দেওয়া আছে, আমার আসলে কোন জিনিসটা দেওয়া আছে এবং আমাকে কোন জিনিসটাকে কনভার্ট করতে হবে, এটা আমি প্রথমে মাথায় সেট করে নিলাম। এটা কিন্তু তোমার পরীক্ষার খাতায় লিখতে হবে না, এটা তুমি না লিখলেও পারো। সো এখন আমি যদি চিন্তা করি, আমার
দ্রবের পরিমাণটাকে মোল থেকে নিয়ে যেতে হবে গ্রামে, এটা করা যাবে, সমস্যা নেই। বাট আমার দ্রবণের পরিমাণ থেকে দ্রাবকের পরিমাণে যেতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমার আয়তন থেকে ভরে যেতে হবে। সো আমার দুইটা কাজ করতে হবে, 1 দ্রবণ থেকে দ্রাবকে যেতে হবে, 2 আয়তন থেকে ভরে যেতে হবে। সো প্রথমে আমরা আয়তন থেকে ভরে যাই। সো এখানে যদি 1 লিটার দ্রবণ থাকে, এই দ্রবণের আয়তন থেকে দ্রবণের ভর বের করার উপায় কি? ঘনত্ব ব্যবহার করা ভাইয়া। ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। সো এখান থেকে আমরা ভর বের করতে পারবো ঘনত্ব ইনটু আয়তন। তাহলে এখানে আমরা কি করলাম? আমরা দ্রবণের ঘনত্বকে আমরা দ্রবণের আয়তন দিয়ে গুণ দিলাম। দ্রবণের আয়তনটাকে আমরা অবশ্যই মিলিলিটার এককে নিয়ে নিছি, কারণ আমাদের ঘনত্বের একক ছিল হচ্ছে গ্রাম পার মিলিলিটার। সো আমরা দ্রবণের ভর পেয়ে গেলাম। এখন দ্রবণের ভর থেকে যদি আমরা দ্রবের ভরটা মাইনাস করি, তাহলে কিন্তু আমরা দ্রাবকের ভর পেয়ে যাচ্ছি। আর আমার টার্গেট হচ্ছে দ্রাবকের ভরটাকে খুঁজে বের করা। সো দ্রাবকের ভর বের করার উপায় কি? আমাদের দ্রবের ভরটা জানতে হবে। সো দ্রবের যেহেতু মোল সংখ্যা দেওয়া আছে, তাহলে মোল সংখ্যা থেকে গ্রামে কনভার্ট করা খুবই সোজা। মোল সংখ্যা সমান সমান W/M, তাহলে ভর সমান সমান হচ্ছে N × M, অর্থাৎ মোল সংখ্যা ইনটু মোলার ভর। দ্রবের মোলার ভর কত? 40। কিভাবে এটা আমরা বের করলাম ভাইয়া? সোডিয়ামের মোলার ভর হচ্ছে 23, অক্সিজেনের হচ্ছে 16, আর হাইড্রোজেনের হচ্ছে 1। সো যদি আমরা সবগুলোকে যোগ করি, যোগ করলে আমরা 40 পাই। সো এই 40টা দিয়ে আমরা গুণ করে দিলাম, তার মানে আমরা দ্রবের ভর পেয়ে গেলাম। তাহলে দ্রবণের ভর, এখান থেকে আমরা দ্রবের ভরটাকে মাইনাস করে আমরা দ্রাবকের ভর পেয়ে গেলাম। তাহলে আমরা দ্রবের ভরও জানি, আমরা দ্রাবকের ভরও জানি। তাহলে আমাদের শতকরা ঘনমাত্রা হবে দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইনটু 100, এন্ড দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা কনভার্সন। সো আশা করি আমি বুঝাতে পারলাম যে খুবই সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা অঙ্ক ছিল এটা, যে ঘনমাত্রার একটা একক থেকে আরেকটা এককে কিভাবে কনভার্ট করা যায়। এটা কেন করলাম? করার কারণটা হলো, তোমরা যখন অঙ্ক করবা দ্রাব্যতা অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ নিয়ে অঙ্ক করবা, তখন প্রতিনিয়ত একটা দ্রাব্যতা থেকে আরেকটা দ্রাব্যতা তোমাদেরকে কনভার্ট করতে হবে। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে তোমাদের মোলারিটিতে দ্রাব্যতা দেওয়া থাকবে, ওখান থেকে তোমাকে শতকরা ঘনমাত্রায় বা শতকরা দ্রাব্যতাতে প্রকাশ করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে শতকরা দ্রাব্যতা দেওয়া থাকবে, সেক্ষেত্রে তোমাদের মোলার ঘনমাত্রায় প্রকাশ করতে হবে, এন্ড ভাইস ভার্সা। সো আমি একটা জেনারেল এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এটা শিখিয়ে দিলাম যে কিভাবে এই কনভার্সনটা করতে হয় সবচেয়ে ইজিয়েস্ট উপায়, একদম ঠান্ডা মাথায় চিন্তা করে 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 করে। যখন তোমরা আরেকটু বড় হবে, অর্থাৎ অ্যাডমিশন টেস্ট যখন দিবা, তখন হয়তো আরেকটু দ্রুত করতে পারবা এটা, মানে আরেকটু ছোটখাটো টেকনিক খাটাই করবা। বাট এখন এত ছোট টেকনিক করার দরকার নেই। এখন আমরা অঙ্কটাকে ভেঙে 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 মানে সফিস্টিকেটেড একটা উপায় প্রবলেমটা সলভ করছি। আমি কিন্তু প্রতিটা লাইন ব্যাখ্যা করে করে গেছি ভাইয়া, যে কিভাবে আমরা এক লাইন থেকে আরেক লাইনে কনভার্ট করছি। প্রথমে আমরা মোলারিটির মধ্যে দেখছি কি কি আছে, ওখান থেকে আমরা দেখছি আমাদের কোন কোন এককে কনভার্ট করতে হবে। সেই এককগুলোতে কনভার্ট করার জন্য আমরা ঘনত্বের সূত্র ব্যবহার করছি, আমরা মোল সংখ্যার সূত্র ব্যবহার করছি। তারপর আমরা একটু কমন সেন্স খাটাই আমরা হচ্ছে আমাদের উত্তরে পৌঁছাই গেছি। তো তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাই দাও যে তোমরা এই পুরো প্রসেসটা বুঝছো কিনা। এখন আবার একটু আমাকে একটু ফলো তোমরা। ওকে, আচ্ছা। W মানে ভর, দ্রব মানে দ্রব। W দ্রব মানে দ্রবের ভর। ফাহিম? ওকে, আচ্ছা। আমার কি ওকে, হ্যাঁ, আমার লাইফটা চলছে। তোমরা একটু আমাকে বলে দাও তোমরা প্রবলেমটা ক্লিয়ারলি বুঝছো কিনা। ওকে, আচ্ছা। আমার এখানে মনে হয় কমেন্ট কোনো কারণে কমেন্ট লোড হচ্ছে না, আমি সামনে আগাই যাই, সমস্যা নেই। ওকে, সো তার মানে আমরা হচ্ছে প্রথম পয়েন্ট বুঝলাম যে দ্রাব্যতা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা, এবং এই ঘনমাত্রাগুলোকে আমরা যে কোনো এককে প্রকাশ করতে চাই, প্রকাশ করতে পারি। আমরা এখানে ইউজুয়ালি দুইটা একক দেখলাম। এখন আমরা যেটা দেখবো, আমরা এখন দেখবো যে দ্রাব্যতা কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। ফ্যাক্টরস affecting solubility, দ্রাব্যতার উপরে প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ। তো এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে আসলে বুঝতে হবে যে এই দ্রাব্যতা জিনিসটা আসলে একটা উভমুখী প্রক্রিয়া। অর্থাৎ আমি যখন কোন একটা এখানে কোন একটা দ্রাবক আছে, মনে করি পানি, এই দ্রাবকের মধ্যে আমি যখন কোন একটা দ্রব মিশাচ্ছি, এটা হচ্ছে আমাদের দ্রাবক। সরি, এটা হচ্ছে কোন একটা দ্রাবক। এই দ্রাবকের মধ্যে যখন আমরা দ্রব মিশাচ্ছি, তখন এই দ্রব দ্রাবকটা একটা উভমুখী প্রক্রিয়া তৈরি করছে। সো এই উভমুখী প্রক্রিয়াটাকে আমরা হচ্ছে এইভাবে প্রকাশ করতে পারি। মনে করি আমার দ্রবটা হচ্ছে এ। সো এখানে এ মনে করি সলিড দশায় ছিল। এই এ দ্রবটা হচ্ছে একটা দ্রাবকের সাথে মিশে হচ্ছে দ্রবণ তৈরি করতেছে, অর্থাৎ এ অ্যাকোয়াস তৈরি করতেছে। ওকে,
সো এটা একটা উভমুখী প্রক্রিয়া, এবং যেখানে আমাদের উভমুখী প্রক্রিয়া আসবে সেখানেই আমাদের লাসে তেলীয় নীতি আসবে। তো সোজা বাংলা এখন আমরা লাসে তেলীয় নীতি করবো আসলে, বাট আমরা ইন ডেপথে যাবো না, কারণ ইন ডেপথে আমরা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টারে যাবো লাসে তেলীয় নীতি, বাট একটা আইডিয়া মোটামুটি আমরা এখানে নিব যে কিভাবে একটা দ্রবণের সাথে যখন সাম্যাবস্থায় আসে তখন এখানে কি কি ডাইনামিক্স কাজ করে, কি ঘটনা কাজ করে। ওকে, তো এখন তাহলে আমরা দেখি যে এইটার উপরে কি কি ফ্যাক্টরের থাকতে পারে, ইফেক্ট থাকতে পারে, মানে কি কি এখানে কাজ করতে পারে। সো যে ফ্যাক্টর দ্রাব্যতাকে ইফেক্ট করে তার মধ্যে 1 নাম্বার হইতেছে সলভেন্ট বা দ্রাবক নিজেই, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড পানিতে তার দ্রাব্যতা যত হবে, তেলে তার দ্রাব্যতা, অর্থাৎ সয়াবিন তেল বা কেরোসিন তেলে তার দ্রাব্যতা একই রকম হবে না। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে তাপমাত্রা। 3 নাম্বার হচ্ছে চাপ। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের আইডিয়া। ঘনমাত্রা এখানে কোনো ইফেক্ট কাজ করবে না। কেন কাজ করবে না এটা আমরা আসলে ভবিষ্যতে বুঝবো, এখনই বুঝবো না। ভবিষ্যৎ মানে 4 নাম্বার আমরা পুরোপুরি বুঝতে পারবো। এখনই আমরা ঘনমাত্রার ইফেক্ট এখানে কাজ যে করবে না সেটা আমরা বুঝতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমি এখানে ঘনমাত্রা লিখতেছি। ওকে, সো এখন আমরা প্রথম পয়েন্ট একটু এক্সপ্লেইন করি যে দ্রাবকের কি ইফেক্ট থাকতে পারে। ওকে, সো আমরা যদি দ্রাবকের একটু চিন্তা ভাবনায় আসি, যে দ্রাবক হইতেছে তারা যারা কোনো একটা বস্তুকে দ্রবীভূত করে ওদেরকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে পোলার আর আরেকটা ভাগ হচ্ছে অপোলার। ওকে, সো এখন আমি যদি দ্রাবকের প্রকারভেদে আসি, দ্রাবক যেহেতু 2 প্রকার, পোলার এবং অপোলার, দ্রব এরকম 2 প্রকার, পোলার এবং অপোলার। এবং এখানে খুবই বিখ্যাত একটা কথা কাজ করে, কেমিস্ট্রিতে খুবই বিখ্যাত একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে লাইক ডিজলভস লাইক। লাইক ডিজলভস লাইক, এটা মোস্ট প্রবাবলি তোমরা হচ্ছে জাহিদ স্যারের কাছে অলরেডি পড়ে ফেলছো অথবা পড়বা, কারণ এটা 3 নাম্বার চ্যাপ্টারের পড়া। সো লাইক ডিজলভস লাইক এর আইডিয়াটা হচ্ছে যে পোলার বস্তু পোলার জিনিসে ভালো দ্রবীভূত হইতে পছন্দ করে, আর অপোলার বস্তু অপোলার জিনিসে ভালো দ্রবীভূত হইতে পছন্দ করে। তার মানে আমাদের দ্রব যদি একটা পোলার দ্রব হয়, যেমন ধরো যে সোডিয়াম ক্লোরাইড একটা পোলার পদার্থ, এই সোডিয়াম ক্লোরাইড পানিতে ভালো দ্রবীভূত হবে, কারণ পানিও একটা পোলার পদার্থ। বাট সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা হচ্ছে অয়েল বা তেলের মধ্যে দেই, তাহলে সে তেলের মধ্যে ভালো দ্রবীভূত হবে না। অর্থাৎ এটা খুব ভালো দ্রবীভূত হবে, খুব ভালো ম্যাচ করছে, কারণ এখানে পোলার পোলার আছে, কিন্তু এটা ভালো ম্যাচ করে না, কারণ এটা পোলার আর অপোলার মিক্স হয়েছে। সিমিলারলি যদি আমরা 2টা অপোলার বস্তু নিই, যেমন ধরো যে আমরা যদি এরকম নেই, যে আমরা যদি মোম নেই, ওয়্যাক্স, ওয়্যাক্স হচ্ছে তেলের মধ্যে ভালো দ্রবীভূত হবে, কিন্তু এই সেম ওয়্যাক্সটাই পানির মধ্যে কিন্তু দ্রবীভূত হবে না, কারণ পানি হচ্ছে পোলার এবং ওয়্যাক্স হচ্ছে অপোলার। তার মানে আমরা আশা করি আইডিয়াটা পাইলাম যে এখানে আসলে ঘটনাটা কি ঘটতেছে, যে অপোলার বস্তু অপোলার বস্তুতে ভালো দ্রবীভূত হয় এবং পোলার বস্তু পোলার বস্তুতে ভালো দ্রবীভূত হয়। সেখানে লাল কালারের একটা ক্রস হবে আসলে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের দ্রাবক সম্পর্কে আইডিয়া। লাইক ডিজলভস লাইক, পোলার বস্তুতে ভালো দ্রবীভূত হয়, অপোলার বস্তুতে ভালো দ্রবীভূত হয়। এর ইন ডিটেইলসটা হচ্ছে আসলে আন্তঃনবিক আকর্ষণ বলের ব্যাখ্যা, যেটা তোমরা 3 নাম্বার চ্যাপ্টারে অলরেডি মনে হয় পেয়ে গেছো। সো আমি এখানে সামনে বাড়ছি না, আগে আমরা চলে যাই হচ্ছে পরবর্তী তাপমাত্রার ইফেক্ট। এটা কিন্তু ভয়াবহ ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমাদের অঙ্ক আসে প্রায়। ওকে, সো তার মানে আমি সামনে বাড়ার আগে আমি একবার একটু হালকা ডিভাইস দিয়ে নিই যে দ্রাব্যতার উপরে দ্রাবকের প্রভাবটা আসলে কিরকম। যদি আমাদের দ্রবটা পোলার হয় তাহলে পোলার দ্রাবক তাকে ভালো দ্রবীভূত করতে পারবে। যেমন আমাদের যদি দ্রবটা হয় সোডিয়াম ক্লোরাইড, তাহলে সে পানিতে ভালো দ্রবীভূত হবে, সে তেলে ভালো দ্রবীভূত হবে না, কারণ তেল হচ্ছে অপোলার। আর যদি আমাদের দ্রবটা হয় অপোলার বস্তু, যেমন মোম, সে অপোলার দ্রাবকে ভালো দ্রবীভূত হবে, যেমন তেল, সে পোলার দ্রাবকে ভালো দ্রবীভূত হবে না, যেমন পানি। এখন আমরা আসি হচ্ছে পরবর্তী ঘটনা, যেটা হচ্ছে তাপমাত্রার ইফেক্ট। ওকে, তাপমাত্রার প্রভাব, এটা আসলে খুবই ইন্টারেস্টিং, খুবই ইম্পর্টেন্ট। সো আমরা তাপমাত্রার ইফেক্টটা পড়ে ফেলি। ওকে, তাপমাত্রা। সো তাপমাত্রা প্রভাবটা বোঝার জন্য আমাদের আসলে হচ্ছে এই সমীকরণটা আবার একটু দেখা লাগবে। মনে করো যে একটা দ্রব, সে হচ্ছে দ্রবীভূত হচ্ছে, এবং যেহেতু এটা একটা প্রক্রিয়া, একটা উভমুখী প্রক্রিয়া, প্রক্রিয়াতে একটা এনথালপির পরিবর্তন হচ্ছে, সেই এনথালপির পরিবর্তনটাকে আমরা নাম দিই হচ্ছে দ্রবণ তাপ। ওকে, সো এই যে এনথালপির পরিবর্তন হচ্ছে, এনথালপির পরিবর্তনটাকে আমরা নাম দিই হচ্ছে দ্রবণ। এবং যে কোনো বিক্রিয়ার এনথালপির মতো এই দ্রবণ তাপও ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। অর্থাৎ আমাদের এই যে ডেল্টা এইচ এর সলিউশন, অর্থাৎ এই যে দ্রবণ তাপ, এটার মান ধনাত্মক হইতে পারে, অথবা এই দ্রবণ তাপের মানটা ঋণাত্মক হইতে পারে। তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে বলো তো, যদি দ্রবণ তাপের মান ধনাত্মক হয় তাহলে প্রক্রিয়াটাকে কি বলবো আমরা, তাপ উৎপাদী নাকি তাপহারী? এবং যদি ঋণাত্মক হয় তাহলে এটাকে আমরা বলবো কি, তাপ উৎপত্তি নাকি তাপহারী? ওকে, তোমরা জাস্ট আমাকে এটা বলো যে গ্রেটার দ্যান 0 এটার মানে কি, লেস দ্যান 0 এটার মানে কি। ওকে, তাপ উৎপাদী নাকি তাপহারী? সাইফ, ওরা কি কমেন্ট করতেছে? আমার এখানে কোনো কমেন্ট লোডই হচ্ছে না।
জি ভাই, কমেন্ট আসতেছে, আপনি একটু লিংকে যান, আমি আপনাকে লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে একটু চেষ্টা করেন। হ্যালো সাইফ, আসো? জি ভাইয়া, আছি তো, শোনা যাচ্ছে না? কোনো কমেন্ট লোড হচ্ছে না। সো আমি আসলে তোমাদের সাথে কথাই বলতে পারতেছি না, কারণ আমার এখানে কোনো কমেন্ট লোডই হচ্ছে না। সো আমি তাহলে হচ্ছে সরাসরি অ্যান্সারে চলে যাই, এবং এটা তোমাদের আসলে বেশিরভাগেরই পারার কথা। যদি ডেল্টা এইচ এর মান ধনাত্মক হয়, তার মানে এটা হচ্ছে তাপ হারি প্রক্রিয়া, আর যদি ডেল্টা এইচ এর মানটা ঋণাত্মক হয়, তার মানে এটা হচ্ছে তাপ উৎপাদী প্রক্রিয়া। ওকে, এখন সামনে বাড়ার আগে আমরা একটা ছোট্ট কথা বলে দিতে চাই। মনে করো যে এইখানে এটা হচ্ছে আমাদের দ্রবীভূত অবস্থা, অর্থাৎ ডান দিকেরটা হচ্ছে আমাদের দ্রবীভূত অবস্থা, আর এটা হচ্ছে আমাদের অদ্রবীভূত অবস্থা। এখন এই সাম্যাবস্থা যদি ডান দিকে শিফট করে, এটার মানে হচ্ছে দ্রবীভূত অবস্থা বেড়ে গেল, অর্থাৎ সাম্যাবস্থায় আমাদের দ্রবীভূত এর পরিমাণ বেশি, তার মানে আমরা বলবো দ্রাব্যতা বা এস উপরে উঠে গেছে। আর যদি আমাদের সাম্যাবস্থা পশ্চাৎ দিকে শিফট করে, তার মানে সাম্যাবস্থায় অদ্রবীভূত পরিমাণটা বেড়ে গেছে, অর্থাৎ দ্রাব্যতা কমে গেছে। অর্থাৎ সাম্যাবস্থার সম্মুখ দিকে শিফট করা মানে দ্রাব্যতা বাড়লো, সাম্যাবস্থা পশ্চাৎ দিকে শিফট করা মানে দ্রাব্যতা কমলো। জিনিসটা হচ্ছে জেনারেলি অনেকটা এইরকম। এখন আমি যদি আসি যে যদি আমাদের এই দ্রবণ তাপটা হয় ধনাত্মক, অর্থাৎ তাপহারী যদি প্রক্রিয়া হয়, আমরা সবাই জানি তাপহারী প্রক্রিয়াতে তাপমাত্রা বাড়লে বিক্রিয়া পশ্চাৎ দিকে শিফট করে। আর যদি এখানে বিক্রিয়া পশ্চাৎ দিকে শিফট করে, পশ্চাৎ দিকে শিফট করা মানে হচ্ছে সরি আমি একটু উল্টা কথা বললাম, যদি তাপহারী প্রক্রিয়াতে তাপমাত্রা বাড়ানো যায়, তাহলে বিক্রিয়া হচ্ছে সম্মুখ দিকে শিফট করে। আমাকে একটু ক্ষমা করে দাও তোমরা, আমি ভুল করে বলে ফেলছি। বিক্রিয়া সম্মুখ দিকে শিফট করে। আর যদি বিক্রিয়া সম্মুখ দিকে শিফট করে, সম্মুখ দিকে শিফট করা মানে হচ্ছে দ্রাব্যতা বেড়ে যায়, রাইট? তার মানে যেই সকল বস্তু তাপহারী প্রক্রিয়াতে দ্রবীভূত হয়, তাপমাত্রা বাড়ালে তাদের দ্রাব্যতা বেড়ে যায়। এখন আমি যদি তাপোৎপাদী প্রক্রিয়াতে আসি, তাপোৎপাদী প্রক্রিয়াতে সেম কাহিনী, যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে শিফট করবে, এবং পশ্চাৎ দিকে শিফট করলে হচ্ছে দ্রাব্যতা কমে যাবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের তাপমাত্রার সাথে আইডিয়াটা, অর্থাৎ আমাদের দ্রবণ তাপের উপরে ভিত্তি করে তাপমাত্রার সাথে দ্রাব্যতা কিভাবে চেঞ্জ হবে সেটা আসলে ভ্যারি করবে। যদি আমাদের দ্রবণ তাপ ধনাত্মক হয়, অর্থাৎ পুরো প্রক্রিয়াটা যদি তাপ হারি হয়, তাহলে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়বে। যদি প্রক্রিয়াটা তাপ উৎপাদী হয়, তাহলে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমবে। এই জিনিসটাকে আমরা এখন একটা গ্রাফ দিয়ে দেখবো, জিনিসটাকে আমরা এখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবো। এখানে আমরা একটা গ্রাফ দেখতেছি, যে গ্রাফের মধ্যে আমরা এখানে টেম্পারেচার বসাইছি ডিগ্রি সেলসিয়াস আকারে, আর এই বরাবর আমরা দ্রাব্যতা বসাইছি। সো আমরা এখানে কয়েক ধরনের গ্রাফ দেখতে পাই। যেমন ধরো এই একটা গ্রাফ, এটা একটা ধরনের গ্রাফ হইতে পারে। আরেকটা গ্রাফ হচ্ছে এই ধরনের গ্রাফ একটা হইতে পারে। আরেকটা ধরনের গ্রাফ হইতে পারে হচ্ছে অনেকটা এইরকম। ওকে, সো আমরা দেখতেছি এই যে সবুজ যে গ্রাফটা আছে, এই সবুজ গ্রাফে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়তেছে। তার মানে এই সবুজ গ্রাফটার যে বস্তুটা আছে, সেই বস্তুটার দ্রবণ তাপটা হচ্ছে ধনাত্মক, অর্থাৎ এটা তাপ হারি প্রক্রিয়াতে দ্রবীভূত হয়। কমলা যে গ্রাফটা আছে, সেই কমলা গ্রাফে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে। সো তার মানে এই কমলা গ্রাফের মধ্যে যদি আমরা তাপমাত্রা বাড়াই, যেহেতু এটা দ্রাব্যতা কমতেছে, তার মানে এর দ্রবণ তাপ হচ্ছে ঋণাত্মক। যেহেতু আমাদের যে নীল গ্রাফটা আছে, এই নীল গ্রাফে তাপমাত্রার সাথে দ্রাব্যতার তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। সো ইউ গেসড ইট রাইট, এখানে আমাদের এই দ্রবণ তাপটার মান হবে হচ্ছে অলমোস্ট জিরো, কারণ এখানে তাপমাত্রার উপরে এই দ্রাব্যতার তেমন কোনো প্রভাব নাই। সো এই হচ্ছে আমাদের মোটামুটি অবস্থা, যে তিনটে ক্যাটাগরির গ্রাফ হইতে পারে কোনো একটা বস্তুর জন্য। যে বস্তুগুলোর দ্রবণ তাপ ধনাত্মক, তাপমাত্রা বাড়লে তাদের দ্রাব্যতা বাড়ে। যে বস্তুগুলোর দ্রবণ তাপ ঋণাত্মক, তাপমাত্রা বাড়লে তাদের দ্রাব্যতা কমে। যে বস্তুগুলোর দ্রবণ তাপ অলমোস্ট জিরো, তাদের তাপমাত্রা বাড়লে দ্রাব্যতার কোনো পরিবর্তন হয় না। সো এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার আইডিয়া, যে দ্রবণ তাপের সাথে অর্থাৎ তাপমাত্রার সাথে মূলত দ্রাব্যতার সম্পর্কটা কিরকম। আমরা চ্যাপ্টার নম্বর 4-এ গিয়ে এটা ডিটেইল ম্যাথমেটিক্যাল আলোচনা করবো, যে তাপমাত্রার সাথে আসলে দ্রাব্যতাটা বা সাম্য ধ্রুবকটা যেটা আমরা করি না কেন, সেটা এক্স্যাক্টলি কিভাবে চেঞ্জ হয়, এটাকে ভ্যান হফ সমীকরণ দিয়ে প্রকাশ করা হয়, সেটা আমরা চ্যাপ্টার 4-এ গিয়ে দেখবো, অর্থাৎ পরবর্তী যে চ্যাপ্টারটা আছে। বাট এই চ্যাপ্টারে আপাতত আমরা এইটুকু পরিমাণে আলোচনা রাখবো, বাট আমরা একটা অঙ্ক করবো। ওকে, অঙ্ক করবো এখন। সো প্রবলেম নাম্বার 2। আমি এক্সট্রিমলি সরি, আমি তোমাদের কমেন্ট দেখতে পারতেছি না, কারণ আমার মোবাইলে কোনোভাবেই কমেন্টটা লোড হচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে অ্যাজিউম করে নিচ্ছি যে তোমরা মোটামুটি বুঝতেছো। যাই হোক, আমরা সামনে যাই। ওকে, প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 হচ্ছে, একটি লবণ ছিল, একটি লবণ এ এর 35 ডিগ্রি সেলসিয়াস ও 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
পানিতে দ্রাব্যতা। পানিতে দ্রাব্যতা যথাক্রমে 10 গ্রাম per 100 গ্রাম ওয়াটার ও 20 গ্রাম per 100 গ্রাম ওয়াটার। প্রশ্ন হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় 55 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেওয়া হলো। ওকে, এই তাপমাত্রায় দ্রবণটিকে পুনরায় সম্পৃক্ত করতে কতটুক এ যোগ করতে হবে? ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রশ্ন যে একটা লবণ ছিল এ, এটার পানিতে হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় দ্রাব্যতার ডিফারেন্ট আর কি, অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা যে 10 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার, অর্থাৎ 100 গ্রাম পানিতে 10 গ্রাম এ দ্রবীভূত থাকতে পারে, আর 55 ডিগ্রিতে হচ্ছে 20 গ্রাম এ দ্রবীভূত থাকতে পারে 100 গ্রাম পানিতে। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে যেহেতু দ্রাব্যতা বাড়তেছে, তার মানে আমরা ফেয়ারলি ধরে নিতে পারি যে বস্তুটা তাপহারী প্রক্রিয়াতে দ্রবীভূত হয়। সো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি 55 গ্রাম সম্পৃক্ত দ্রবণ নেওয়া হয়, সম্পৃক্ত দ্রবণ কথাটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের এককটা হচ্ছে দ্রাবকের রেসপেক্টে দেওয়া ঘনমাত্রার বা দ্রাব্যতার, বাট এখানে আমাদের পরিমাণটা বলে দেওয়া আছে দ্রবণের। যদি উত্তপ্ত করা হয় তাহলে স্বাভাবিক, যদি আমি 35 ডিগ্রি থেকে হচ্ছে 55 ডিগ্রিতে যাই, তার মানে আমার এখানে দ্রাব্যতা বেড়ে যাচ্ছে, 10 থেকে 20 হয়ে যাচ্ছে, তার মানে দ্রব ধারণ ক্ষমতা তার বেড়ে যাবে। অর্থাৎ আগে যে দ্রবণটা সম্পৃক্ত ছিল, এখন সেই দ্রবণটাই আরো বেশি পরিমাণে দ্রব ধারণ করতে পারে। তার মানে 55 ডিগ্রিতে গেলে আমাদের যে দ্রবণটা হবে, আমি যদি কোনো কিছু না করি তাহলে সেই দ্রবণটা হবে এখন অসম্পৃক্ত, অর্থাৎ এখানে আরো বেশি দ্রব যোগ করা যাবে, কারণ এখন তার দ্রব ধারণ ক্ষমতা বেড়ে গেছে। তো আমাকে এটাই বলতে হবে যে আমি যদি আবারও এটাকে সম্পৃক্ত করতে চাই, তাহলে কতটুকু এ যোগ করতে হবে, অর্থাৎ কতটুকু পরিমাণে আমার আরো এ বাড়াইতে হবে। সো খুবই সিম্পল, আমরা আগে স্ট্র্যাটেজিতেই আগাবো, আমরা জিনিসটাকে একেবারে ভেঙে চুরে নিয়ে আমরা তারপরে শুরু করব। সো প্রথমে আমরা কি পয়েন্টগুলো দেখি, প্রবলেম সলভিং এর প্রথম যেই স্ট্র্যাটেজিটা, যে আমার কি পয়েন্টগুলো কি, এখানে কোন কোন ইনফরমেশন বেশি জরুরি। ইনফরমেশন হচ্ছে এখানে তাপমাত্রা বাড়াইছি নাকি কমাইছি, কত থেকে কততে গেছি ডাজন্ট ম্যাটার, কারণ এই তাপমাত্রা নিয়ে আসলে পুরো অঙ্কে কাজ হয়েছে। আমি তাপমাত্রা এখানে বাড়াইছি, তাপমাত্রা বাড়ানোর কারণে দ্রাব্যতা কি হয়, বেড়ে যায়। তো যেহেতু দ্রাব্যতা বেড়ে যায়, তাহলে এখন আমার যদি আগে কোনো একটা সম্পৃক্ত দ্রবণ থাকে, এখন সেই সম্পৃক্ত দ্রবণটাতে আমার আবার সম্পৃক্ত করতে হলে কিছু একটা যোগ করতে হবে। সো এখানে কতটুকু যোগ করতে হবে সেটা আমার বের করতে হবে। সো একটা স্মার্ট প্রবলেম সলভারের মাথায় প্রথমেই এটা চলে আসবে, যেখানে গোল গোল দিয়ে দিয়ে আমরা এটা বের করতে পারতেছি না, যে বের করতে পারতেছি কিনা যে আমার আসলে টার্গেটটা কি, আমার কার নিচে আমার প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, আমাকে যোগ কতটুকু যোগ করতে হবে, এটা নিচে আমার প্রশ্নবোধক দিতে হবে। সো এখন আমরা এটাকে অ্যানালাইসিস করি। আমার এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে হচ্ছে দুইটা দ্রাব্যতা দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। তো দুইটা দ্রাব্যতা দেওয়া আছে কি রেসপেক্টে, দ্রাবক রেসপেক্টে, ভালো কথা, কোনো সমস্যা নেই, দ্রাবক রেসপেক্টে দ্রাব্যতা দিয়ে থাকা ভালো। কিন্তু আমার পরিমাণটা দেওয়া আছে হচ্ছে দ্রবণের, তার মানে আমার এই দ্রবণটাকে ভাগ করে দ্রব আর দ্রাবকের পরিমাণটা জানতে হবে, কারণ আমার দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে দ্রাবক রেসপেক্ট। এটা একটা উপায় হইতে পারে। আরেকটা উপায় হইতে পারে উল্টা অ্যাপ্রোচে আগানো, যেহেতু আমার প্রশ্নের মধ্যে পরিমাণটা দেওয়া আছে দ্রবণে, তার মানে আমি এখানে যে দ্রাবকের রেসপেক্টে দ্রাব্যতা দেওয়া আছে এগুলোকে আমি দ্রবণে কনভার্ট করতে পারি। সো দুইটা অ্যাপ্রোচ আছে, আমি দুইটা অ্যাপ্রোচের মধ্যে দ্বিতীয়টা প্রথমে দেখাবো, কারণ দ্বিতীয়টা খুব বেশি এফিশিয়েন্ট। ওকে, আর ওই অ্যাপ্রোচটা মনে হয় আপনারা আগে থেকে অভ্যস্ত করে। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে অঙ্কটা করার চেষ্টা করি।
ওকে, সো সমাধানের মধ্যে আমরা টেম্পারেচার প্রথমে উল্লেখ করি 35°C টেম্পারেচার। একটু চিন্তা করেন 35°C টেম্পারেচারে যদি একটা দ্রবণ সম্পৃক্ত হইতে হয় তাহলে এখানে 100 গ্রাম যদি ওয়াটার থাকে তাহলে এখানে 10 গ্রাম থাকবে হচ্ছে দ্রবণ, 10 গ্রাম থাকবে হচ্ছে এ। তাহলে এখানে সম্পৃক্ত দ্রবণটার ভর কত হবে? খুবই স্বাভাবিক, এখানে যে সম্পৃক্ত দ্রবণ পাওয়া গেল তার ভর হবে হচ্ছে 110 গ্রাম, অর্থাৎ 100 + 10। অর্থাৎ এখানে যদি আমরা 35 ডিগ্রিতে সম্পৃক্ত দ্রবণ নেই, যেখানে 100 গ্রাম দ্রাবক আছে, সে তার ভর হবে হচ্ছে 110 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। ওকে, আমরা এখন 55 ডিগ্রিতে আসি। 55°C তাপমাত্রায় আমি যদি চিন্তা করি, 55°C তাপমাত্রায় যদি আমার 100 গ্রাম দ্রাবক থাকে তাহলে সেখানে 100 গ্রাম ওয়াটার, তাহলে সেটাকে আমার সম্পৃক্ত করতে হইলে আমার দ্রব লাগবে হচ্ছে এখন 20 গ্রাম, রাইট? সো তার মানে আমি যদি এখন দ্রবণের ভরটা চিন্তা করি, দ্রবণের ভর এখন কিন্তু 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তাই না? 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, কারণ এখানে 100 গ্রাম দ্রাবক আছে আর 20 গ্রাম দ্রব আছে। এখন একটু ভাইয়া ঠান্ডা মাথায় খেয়াল করি, 110 গ্রাম সম্পৃক্ত দ্রবণ থেকে আমি যখন তাপমাত্রা বাড়াবো তখন আমার সম্পৃক্ত দ্রবণের ভর হবে হচ্ছে 120 গ্রাম, তার মানে ভর 10 গ্রাম বেড়ে গেছে। এই যে 10 গ্রামটা বাড়লো, এই 10 গ্রামটা কার জন্য বাড়লো? দ্রবের জন্য বাড়লো নাকি দ্রাবকের জন্য বাড়লো? অ্যান্সার খুবই সিম্পল, খেয়াল করেন, এই দুইটা কেসেই কিন্তু দ্রাবকের পরিমাণটা সেম আছে, শুধুমাত্র দ্রবের পরিমাণ চেঞ্জ হয়েছে। তার মানে এখানে যে +10 গ্রাম যেটা, এটা আসলে দ্রবের ভর। তার মানে আমি বুঝাইতে পারলাম যে 110 গ্রাম সম্পৃক্ত দ্রবণ দিয়ে যদি আমি শুরু করি, তাহলে আবারও সম্পৃক্ত করতে হলে আমাকে 10 গ্রাম দ্রব যোগ করতে হবে। সো এই কথাটা আমি একটু লিখে ফেলি, এখানে লিখে ফেললে বুঝতে সুবিধা হয়। তার মানে 110 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে পুনরায় সম্পৃক্ত করতে 10 গ্রাম দ্রব যোগ করা প্রয়োজন, 10 গ্রাম দ্রব দরকার। আচ্ছা, কিন্তু আমার দ্রবণ কি ছিল 110 গ্রাম? 35°C তাপমাত্রায় আমার কাছে দ্রবণ ছিল মাত্র 55 গ্রাম। তার মানে আমার কিন্তু এখানে 110 গ্রাম নিয়ে হিসাব করলে হবে না, আমার হিসাবটা করতে হবে 55 গ্রাম। 55 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে যদি আমরা পুনরায় সম্পৃক্ত করতে চাই, তাহলে একটু ঐকিক নিয়ম পড়লে আমরা পেয়ে যাই 10 × 55 / 110, তার মানে হচ্ছে 5 গ্রাম দ্রব দরকার। এটা কিন্তু আমার অ্যান্সার। আমার প্রশ্ন ছিল 55 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে যদি আমি পুনরায় সম্পৃক্ত করতে চাই তাহলে আমার কত গ্রাম দ্রব অ্যাড করতে হবে? আমাকে 5 গ্রাম দ্রব অ্যাড করতে হবে। সো এটা হচ্ছে আমাদের আনসার। খুবই সিম্পল এর মধ্যে গর্জিয়াস। আমরা মাত্র 2 লাইনে, টেকনিক্যালি আমরা শুধুমাত্র 2 লাইনে এটা করে ফেলছি, কারণ এই জিনিসটা কিন্তু আমরা মাথায় করছি, এই জিনিসটা আমরা মাথায় করছি, মানে বড় কাজটা কিন্তু আমরা মাথায় করছি। ওকে, সো তার মানে আমরা বুঝলাম যে টেম্পারেচারের অঙ্কগুলোকে আমাদের কিভাবে আসলে হ্যান্ডেল করতে হবে। অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ানো হয় যা অবস্থা, সমস্যা নেই, তাপমাত্রা যদি কমানো হয় তাও সমস্যা নেই, আমাদের একইভাবে অঙ্কটা করে ফেলতে হবে। সো আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, তাপমাত্রা কমাইলে আসলে কি হবে ওই ঘটনাটা আপনাদেরকে বের করতে হবে, একদম সিমিলার উপায়, জাস্ট এখন এখানে দ্রব এক করার জায়গায় দ্রব অধক্ষিপ্ত হবে, এই হচ্ছে আমাদের মূল পার্থক্য। সো আমরা আমাদের শেষ করি। আজকে আমরা আসলে টেকনিক্যাল ফল্টের জন্য আসলে দ্রাব্যতা গুণফলে যাইতে পারতেছি না, যদি আমাদের লেকচারের নাম দ্রাব্যতা গুণফল ছিল। সাইড দ্রাব্যতা গুণফল নামটা একটু সরাই দিও, হ্যাঁ, ইয়ে থেকে, লেকচার শিটের নাম থেকে। সো আমরা এখন তাহলে এই চাপের ইফেক্টটা দিয়ে আমরা শেষ করি। চাপের ইফেক্টটা খুবই সোজা, এখানে আমরা কোনো অঙ্ক করবো না। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু আমরা করে ফেলছি। আজকে যে 2টা অঙ্ক করছি সেই 2টা অঙ্ক কিন্তু হিট হট অঙ্ক, এগুলা ঘুরায় পেঁচায় প্রায় এই টাইপের অঙ্ক দেয়। আমি যখন তোমাদের পরীক্ষা নিব, সেই পরীক্ষার মধ্যে আমি ঘুরানো পেঁচানো অঙ্কগুলো আবার দিব। ওকে, এবং সেই সমাধানগুলো যখন আলোচনা করবো তখন তো শিখে যাবা। পরীক্ষা যদি না পারো কোনো প্যারা নাই, বাট পারা উচিত আর কি, কারণ পরীক্ষাটা আসলে তুমি দেবে। ইভেন্চুয়ালি যখন এইচএসসি পরীক্ষা হবে, অ্যাডমিশন টেস্ট হবে, পরীক্ষাগুলো তুমি দিবা। তাই আমি যদি এভাবে বলিও যে ভাই না পারলে কোনো সমস্যা নেই, ভাইয়া দেখাই দিব, কিন্তু এটা কিন্তু আসলে একটা ভালো কথা হইলো না। তুমি চিন্তা করে দেখো, কারণ ভাইয়া যদি তোমাকে দেখাই দেই, তোমার কিন্তু তেমন কোনো লাভ হচ্ছে না, কারণ লার্নিংটা হইতেছে তুমি সলভ করো না। তুমি সলভ করা একটা কথা, ভাইয়া সলভ করায় দেওয়া আরেকটা কথা। তো এই জন্য আমি সবসময় এটা বিশ্বাস করি যে আমি করায় দেওয়ার চাইতে তুমি করো বেশি বেশি, এটাতে তুমি মোর ইফেক্টিভলি শিখতে পারবো আর কি। অর্থাৎ থেকে পড়ে যে শেখাটা হয়, সে শেখাটা আসলে বেশি ইফেক্টিভ হয়। সো দ্যাটস ওয়াই আমি এখানে ক্লাসে একটা করে নমুনা অঙ্ক দেখাই দিতেছি,
আমি হচ্ছে তোমাদেরকে হোমওয়ার্কের মধ্যে এটার মতো অঙ্ক দিব, কিছু ক্রিটিক্যাল অঙ্ক দিব, ব্লা ব্লা ব্লা। তারপর হচ্ছে যখন আমরা সলভ ক্লাস নিব, এটা ইনশাআল্লাহ এই পরের ক্লাসটা অর্থাৎ আগামী শুক্রবার যে ক্লাসটা, আগামী শুক্রবার, এই শুক্রবারের পরে শুক্রবার যেটা, ওই দিন যে ক্লাসটা হবে ওটা আমাদের ইনশাআল্লাহ সলভ ক্লাস হবে। আর আমি বেস্ট ট্রাই করবো ওই ক্লাসে যাতে করে আমরা বোর্ডে নিতে পারি। ওকে, সো ওই ক্লাসটার মধ্যে আমরা হচ্ছে মোটামুটি যতগুলো অঙ্ক এখন পর্যন্ত দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি অলরেডি, সেগুলো আমরা সমাধান নিয়ে আলোচনা করবো। ওকে, সো ওই ক্লাসটা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস হবে আশা করি, কিন্তু ওই ক্লাসটা ইন্টারেস্টিং তখনই হবে যখন আপনারা পড়াশোনা করে আসবেন। সো পড়াশোনা করাটা কিন্তু খুব বেশি জরুরি। আজকের ক্লাসে আমার মূল মোটিভ সেটা হইতেছে কিভাবে আমরা প্রবলেমগুলোকে অ্যাপ্রোচ করি সেটা শেখানো। নেক্সট ক্লাসে দেখবেন আমি প্রবলেম কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটার দিকে আমি মনোযোগ কিন্তু কমাই দিচ্ছি, কারণ যে কোনো প্রবলেমে অ্যাপ্রোচ করার মোরলেস ধারণাটা হচ্ছে সিমিলার থাকে, শুধুমাত্র স্ট্র্যাটেজিগুলো বিভিন্ন হয় আর কি। অর্থাৎ এই প্রবলেমটাতে আমার এইখানে এই ইকুয়েশনটা খাটাইতে হবে, ওই প্রবলেমটাতে আমার ওইখানে ওই যোগটা করতে হবে। পরের অঙ্কে অর্থাৎ পরের দিন অর্থাৎ দ্রাব্যতা গুণফল যখন আমরা পড়বো তখন আমরা ওই জিনিসগুলো নিয়ে বেশি আলোচনা করবো। অর্থাৎ এক একটা ক্লাসে আমরা যে প্রবলেমগুলো সলভ করবো সেই প্রবলেম সলভিং এর থিম থাকবে এক একটা ক্লাসে এক এক রকম। আজকের থিম হইতেছে কিভাবে একটা প্রবলেমের দিকে তাকায় ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো বের করতে হয়। আমরা সেখানে গোল্লা দিছি, হলুদ গোল্লা দিছি, পাবলা। নেক্সট দিন হচ্ছে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি খাটাবো যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গ্যাদার আমরা করতে পারি, বাট এগুলোকে কাজে লাগায় কিভাবে এফিসিয়েন্টলি অঙ্কটা করা যায় আমরা সেদিকে বেশি জোর দিব। সো তার মানে ওভারঅল আমাদের পুরো কোর্সটা যখন শেষ হয়ে যাবে তখন মোটামুটি আমরা একটা ভালো একটা অবস্থায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। বাট এই ক্লাসগুলো আপনাদেরকে আবার হয়তো দেখতে পারতে হবে, কারণ অনেকে হচ্ছে আমার স্পিডের সাথে ম্যাচ আপ করতে পারে, অনেকে আবার পারে না, অনেকে ল্যাগ করে ইন্টারনেট। সো লাইভ ক্লাসে হচ্ছে 100% বুঝে যাব, এইটা কিন্তু আমরা কখনো আশা করি না। এই লাইভ ক্লাসটার মানেটা হইলো যে লাইভ ক্লাসে আমরা যারা আছি তারা মোটামুটি ইন্টারাকশন করতেছি, এই ইন্টারাকশনটা থেকে পরবর্তীতে যারা ক্লাসটা আবার দেখবো তারা আবার আরো উপকৃত হবে, অর্থাৎ তাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু ওই জায়গাটাতে অনেকখানি সলভ হয়ে যায়। আর এটা ছাড়া সলভ ক্লাস তো আছেই, সলভ ক্লাসে আমরা আবারও প্রশ্ন করবো, উত্তর পাবো। সো ওকে, সো আমি আর মোটিভেশন না বললে আমি সামনে আগে। এখন আমরা আসি হচ্ছে চাপের প্রভাব। ওকে, চাপের প্রভাব। ওকে, সো খেয়াল রাখবো চাপের প্রভাবে যখন আমরা বলবো তখনই কিন্তু আমরা গ্যাস নিয়ে কথা বলতেছি। এটা আমাদের আচ্ছা ভাইয়া, লাস্ট ম্যাচটা আরেকবার রিপিট করলে ভালো হয়, অনেক কমেন্ট আসতেছে তো লাস্ট ম্যাচ। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এই ম্যাথের মধ্যে আমি এখানে কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না বেসিক্যালি। ওকে, সো এই ম্যাথের মধ্যে খেয়াল করে এখানে কি আছে কাহিনী। এখানে হচ্ছে দুইটা আলাদা তাপমাত্রায় দুইটা দ্রাব্যতা দেওয়া আছে, 35 এবং 55-তে 10 এবং 20, দুইটা আলাদা তাপমাত্রায় দুইটা আলাদা দ্রাব্যতা দেওয়া। তো আমাদের একটা তাপমাত্রায় বলা আছে, অর্থাৎ 35 ডিগ্রিতে বলা আছে 55 গ্রাম সম্পৃক্ত দ্রবণ আছে। এই দ্রবণটাকে যদি হিট করা হয় তখন এই দ্রবণটাকে আবারও সম্পৃক্ত যদি করা লাগে আমার, তাহলে কতটুকু দ্রব্য যোগ করা লাগবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সো মোটিভেশনটা কি? মোটিভেশনটা হচ্ছে যেহেতু এখানে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বেড়ে যাচ্ছে, তার মানে আগের যে দ্রবণটা সম্পৃক্ত ছিল তারই এখন ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে সে এখন অসম্পৃক্ত হয়ে পড়ছে। সো এটাকে আমার পুনরায় সম্পৃক্ত করতে হবে। সো এটা করার জন্য আমরা কি করলাম, আমরা হচ্ছে দ্রবণটার মধ্যে কিছু হিসাব নিকাশ করলাম। 35 ডিগ্রিতে দ্রাব্যতা যেহেতু 10 গ্রাম পার 100 গ্রাম দ্রাবক, অর্থাৎ 100 গ্রাম পানিতে 10 গ্রাম দ্রব্য থাকতে পারে, তার মানে এখানে দ্রবণের ভর হচ্ছে 110 গ্রাম। ওকে, অর্থাৎ 100 গ্রাম দ্রাবকে 10 গ্রাম দ্রবণের ভর হচ্ছে 110 গ্রাম, 100 যোগ 10 110। আর 55 ডিগ্রিতে যেহেতু আমাদের দ্রাব্যতা হচ্ছে 20 গ্রাম পার 100 গ্রাম দ্রাবক, তার মানে এখানে আমাদের দ্রবণের ভর হচ্ছে 100 যোগ 20 120 গ্রাম। তার মানে আমরা দেখতেছি যে 110 গ্রাম সম্পৃক্ত দ্রবণটার যখন আমরা তাপমাত্রা বাড়াবো আবারও সম্পৃক্ত করতে হলে তার ভর হবে 120 গ্রাম, অর্থাৎ আমাকে 10 গ্রাম পরিমাণ কিছু একটা যোগ করতে হবে। এই কিছু একটা আসলে কি? এই কিছু একটা হচ্ছে দ্রবক, কারণ দ্রাবকের পরিমাণ দুই ক্ষেত্রে 100 গ্রাম ছিল, দ্রবের পরিমাণ এক জায়গাতে 10 গ্রাম, এক জায়গাতে 20 গ্রাম। তো তার মানে আমার 110 গ্রাম দ্রবণের মধ্যে আরো 10 গ্রাম দ্রব্য যোগ করা লাগবে যদি আমরা সম্পৃক্ত করতে চাই। বাট আমাদের দ্রবণের পরিমাণ ছিল হচ্ছে 55 গ্রাম, অর্থাৎ 110 গ্রামে যদি আমাদের 10 গ্রাম দ্রব্য যোগ করা লাগে তাহলে 55 গ্রামে আমাদের 5 গ্রাম দ্রব্য যোগ করা লাগে। এই ছিল হচ্ছে অঙ্কটা। এখন আমরা চাপের প্রভাবে চলে যাই। সো যেহেতু এখানে চাপের কথা বলা হচ্ছে, চাপের কথাটা বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল হয়। সো আমরা এখানে একটা দ্রব্য নিব, যে দ্রব্যটা হচ্ছে গ্যাস। যেমন ধরো যে অক্সিজেন গ্যাস পানিতে দ্রবীভূত অবস্থায় আছে, ওই যে জেনারেলি পুকুরে বা সমুদ্রে যেগুলো হয় আর কি, অথবা মনে করে কোকের বোতলের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত অবস্থায় আছে। সো এখানে যদি আমরা চাপের প্রভাব নিয়ে আলোচনা করতে চাই, লাশাতেলীয় নীতি আমাদের কি বলে, যদি আমরা এখানে চাপ বাড়াই তাহলে এই সাম্যাবস্থাটা সেদিকে শিফট করবে যেদিকে চাপটা কমে যায়, অর্থাৎ যেদিকে গ্যাসের পরিমাণটা কমে যায়।
সো এখানে 1 অণু গ্যাস আছে, এখানে 0 অণু গ্যাস আছে, অর্থাৎ বাম পাশে গ্যাস আছে, ডান পাশে কোনো গ্যাস নাই। তার মানে যদি আমরা এখানে প্রেসার বাড়াই, সাম্যাবস্থা সম্মুখ দিকে শিফট করবে, আর সম্মুখ দিকে শিফট করা মানেই আমরা জানি ভাইয়া দ্রাব্যতা বেড়ে যাবে। তার মানে যদি আমরা চাপ বাড়াই, চাপ বাড়াইলে কোনো একটা গ্যাসীয় দ্রব্যের দ্রাব্যতা বেড়ে যায়। এবং উল্টাভাবে যদি আমরা চিন্তা করি, উল্টাভাবে চিন্তা করলে যদি আমরা চাপ কমাই, চাপ কমাইলে দ্রাব্যতা কমে যাবে। সো এটা একটা বাস্তব এক্সাম্পল হচ্ছে কোকা কোলার বোতল। যখন একটা কোকের বোতল ইনটেক থাকে মানে হচ্ছে এখানে আসলে হাই প্রেসারে কিছু গ্যাস থাকে, এখানে হাই প্রেসার থাকে, এখানে প্রেসার অনেক হাই, ওকে, হাই প্রেসার। হাই প্রেসার এখানে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে, এখানে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত অবস্থায় আছে। সো দ্যাটস ওয়াই যখন আমরা বাবলি মনে হয়, কারণ এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস অনেক বেশি। যখন টাইম যায়, আমি যখন বোতলটা খুলে ফেলছি, তখন এখানে প্রেসারটা আসলে কমে গেছে, প্রেসারটা কমে এখন আবার অ্যাটমসফিয়ারিক হয়ে গেছে, বাতাসের চাপ। অর্থাৎ এটা খোলা বোতল মানে হচ্ছে এখানে এখন অ্যাটমসফিয়ারিক প্রেসার, লো প্রেসার। তাহলে লো প্রেসার হলে কি হবে, ভিতরে যে কার্বন, তার 2 দিন পরে এটা খাবার, কারণ গ্যাস নাই। সো তখন এটাকে তোমার মিষ্টি পানি বাদে আসলে আর কিছু মনে হবে না। অর্থাৎ কার্বোনেটেড বেভারেজের যে মূল স্বাদ, অর্থাৎ যে বাবলি ফ্লেভারটা, কার্বন ডাইঅক্সাইডের যে ফ্লেভারটা, অর্থাৎ একটা ফিজি ফ্লেভার যেটা হয়, ফিজি ফ্লেভারটা 2 দিন পরে পাওয়া যাবে না, কারণ সিন্স তুমি এখানে বোতলের ছিপিটা খুলে ফেলছো, খুলে ফেলা মাত্র ভিতরে প্রেসারটা কমে গেছে। সো ধীরে ধীরে ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো ছিল তারা ধীরে ধীরে বের হয়ে গেছে, কারণ এখন দ্রাব্যতাটা কমে গেছে। সো এই যে ঘটনাটা ঘটলো, যে কোনো একটা গ্যাসের দ্রাব্যতা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে তার আমার চাপের সাথে সম্পর্ক দেখাইতে হবে, অর্থাৎ প্রেসার বাড়াইলে দ্রাব্যতা বাড়ে। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে হেনরিজ ল বা হেনরিজ। তো এই হচ্ছে আমাদের মোটামুটি যে হাউ দিস থিং পদার্থের ক্ষেত্রে যদি আমরা তার চাপ বাড়াতে দ্রাব্যতা বেড়ে যায় এবং সেটা প্রপোর্শনালি বা সমানুপাতিক হয়। এই ভাই আপনার নেট প্রবলেম হচ্ছে ভাইয়া, ভাই আপনার একটু নেট প্রবলেম হচ্ছে ভাইয়া। কতটুকু হইছে মানে জি ভাইয়া, লাস্ট 1 মিনিট রিপিট করেন ভাইয়া, লাস্ট 1 মিনিট। লাস্ট 1 মিনিট, ওকে। সো আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে যখন কোন একটা গ্যাসীয় পদার্থের চাপ কমানো হয়, তার দ্রাব্যতাও কমে যায়। এই কারণে একটা কোকের বোতল যদি একদম ফ্রেশ থাকে, সেই ফ্রেশ কোকের বোতলটা থেকে যদি আমরা কোক নিয়ে খাই, ওখানে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত অবস্থায় থাকে, সো এটা অনেক ফিজি মনে হয় আমাদের কাছে। বাট যদি আমরা 2 দিন পরে খাই, যেহেতু এখানে প্রেসার কমে গেছে, তার মানে দ্রাব্যতা অনেকখানি কমে গেছে, দ্রাব্যতা অনেকখানি কমে যাওয়ার কারণে তখন আমাদের কাছে ওই জিনিসটা খেতে মিষ্টি পানির মতো মনে হয়, সিরাপ মনে হয়, কিন্তু এখানে আর কোনো কিছু নতুন কিছু আমরা পাই। এটার মূল কারণ ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেশিরভাগটাই বের হয়ে গেছে। সো এই যে দ্রাব্যতার, কোন একটা গ্যাসের দ্রাব্যতা যে চাপ বাড়াইলে বাড়ে, এটাকে আমরা বলি হচ্ছে হেনরিজ ল, অর্থাৎ কোন একটা গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা হচ্ছে তার আংশিক চাপের সমানুপাতিক। সো এটা ছিল আমাদের ওভারঅল আজকের আলোচনা। যদি আমরা সামারি করি, আজকে আমরা শুরুতে দেখছি হচ্ছে দ্রাব্যতা বা সলিউবিলিটি কাকে বলে। দ্বিতীয় কথা হচ্ছে এই সলিউবিলিটির উপরে বিভিন্ন ফ্যাক্টর কোনগুলো ছিল, সেই ফ্যাক্টরগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সেই ফ্যাক্টরগুলোর মধ্যে আমরা আজকে আলোচনা করছি হচ্ছে দ্রাবকের কি প্রভাব থাকতে পারে, অর্থাৎ পোলার দ্রাবক হলে কি হবে, অপোলার দ্রাবক হলে কি হবে, টেম্পারেচারের কি প্রভাব থাকতে পারে, অর্থাৎ চাপ বাড়াইলে কমাইলে কি হবে, এবং লাস্টলি প্রেসার বাড়াইলে কমাইলে কি হবে। সো নেক্সট দিন আমরা আলোচনা করবো হচ্ছে আয়নিক পদার্থ বা ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষের দ্রাব্যতা নিয়ে, সেটাকে আমরা বলি হচ্ছে দ্রাব্যতা গুণফল। সো দ্রাব্যতা গুণফলের মধ্যে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন দ্রাব্যতা গুণফল, কমন আয়ন ইফেক্ট এবং আয়নিক গুণফল। সো এই জিনিসগুলো দিয়ে আমরা ইনশাআল্লাহ চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। তারপরে আমরা একটা পরীক্ষা নিব আর কি, যে পরীক্ষাটা হচ্ছে আমাদের এই ওভারঅল পুরো চ্যাপ্টারটার উপরে হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের আলোচনার বিষয়। টেকনিক্যাল প্রবলেমের জন্য অনেক 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 বেশি দুঃখিত। ক্লাসটা তোমরা আবার একটু লাইভটা আবার রিপিট করবা, রিপিট করলে আর কি আরো জিনিসপাতি ক্লিয়ার হবে। বাট আজকের ক্লাসটা বেশ সহজ ছিল। আমরা আজকে অঙ্কের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি, যে কিভাবে একটা অঙ্ক দেখে সেখান থেকে আমাদের ইনফরমেশন গুলোকে কালেক্ট করতে হয়।
সো এইটা আমাদের আজকের মূল ফোকাস ছিল। অঙ্কগুলো খুবই সহজ ছিল, আমি আর কিছু প্র্যাকটিস প্রবলেম পোস্ট করে দিব অ্যাজ আ হোমওয়ার্ক। তারপরে আমরা পরের ক্লাসটা, যেটা কি আমাদের সলভ ক্লাস হবে, সেই সলভ ক্লাসে আমরা সকল প্রকারের হোমওয়ার্ক এবং নতুন আরো কিছু প্রবলেম, সেগুলোর সমাধান কিভাবে করা যেতে পারে, কোনটা এফিশিয়েন্ট সমাধান হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করব। সো ততদিন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে খোদা হাফেজ।